বুঝতে আসসালামু আলাইকুম, কি খবর, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই যেটা জানতে চাই যে পরীক্ষা কেমন হয়েছে আপনাদের। আশা করি পরীক্ষা খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো সবাই জানাবেন যে পরীক্ষা আপনাদের কেমন হয়েছে, ঠিক আছে? আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনারা জানেন, যেটা আমরা সব সময় প্রথম থেকে আপনাদের যে বিষয়টা বলেছি, দেখেন শর্টকাটে সাকসেস পাওয়া যায় না, ঠিক আছে? আমরা আমাদের যেই 4টি গুরুত্বপূর্ণ বই, আমাদের যেই 4টি বইয়ের কথা বলেছি, সবগুলো বই এক সেট বই যারা ভালো করে পড়েছেন তারা খুব ভালো করেই জানেন, ভালো করে অলরেডি বুঝে গেছেন যে কি পরিমাণ প্রশ্ন আমাদের এই বইগুলো থেকে কমন পড়েছে। এছাড়াও শর্ট সাজেশন থেকেও কিন্তু হিউজ পরিমাণ প্রশ্ন কমন পড়েছে। তার মানে যারা আসলে শর্টকাট পড়েছেন বা অল্প কিছুদিন প্রস্তুতি নিয়েছেন, স্বাভাবিকভাবেই তারা হয়তো আশানুরূপ করতে পারেন নাই, বাট যারা প্রথম থেকে আমাদের লার্নিং স্কুলের এক সেট বই পড়েছেন তারা খুব ভালো করেই জানেন, আমার আর মুখে বলার প্রয়োজন নাই, তারা খুব ভালো করেই জানেন কি পরিমাণ প্রশ্ন এখান থেকে কমন পড়েছে। আমি এখন দেখাবো যে কি পরিমাণ প্রশ্ন এখান থেকে কমন পড়েছে এবং সবগুলো প্রশ্নের সমাধান দিব। ইংরেজির সবগুলো প্রশ্নের সমাধান এখন আমি দিব, এরপরে গণিত, এরপরে বাংলা, ধারাবাহিকভাবে সবই পাবেন। সো সবাই প্রথমে একটু লাইভটা শেয়ার করে দেন, সবাই সঠিক সমাধানটা নেন। অনেকেই সমাধান দিছে, বাট সমাধানের মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে, সঠিক সমাধান আপনার দরকার। এই জন্য যদি সঠিক সমাধান নিতে হয় তাহলে একটু সবাইকে শেয়ার করতে হবে, ঠিক আছে? ওকে, তো আপনারা দেখছেন যে আমরা আপনাদের জন্য কি পরিমাণ পরিশ্রম করেছি এবং কি পরিমাণ কষ্ট করেছি। প্রত্যেকদিন আপনাদের লাইভ ক্লাসগুলো দিয়েছি, কি দিয়েছি কিনা বলেন? দিয়েছি না? প্রত্যেকদিন লাইভ ক্লাসগুলো পেয়েছেন, সবকিছুই ঠিকঠাক আমরা দিয়েছি। তো আশা করি যে প্রশ্ন এবং পরীক্ষা আপনাদের খুব ভালো হয়েছে। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কোয়েশ্চেন ফাঁসের ব্যাপারটা, এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। এটা টোটালি হচ্ছে যে আনপ্রেডিক্টেবল, এটা আমাদের কিছু করার নাই। বাট ওইরকম কিছু না, বাট এটা বাদ দেন। এখন আমরা একটু প্রশ্ন সলভ করবো, ঠিক আছে? এই বছর যে ইংরেজি কোয়েশ্চেন গুলো এসেছে সেগুলো আমরা দেখবো। বাট তার আগে সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন। সবাই একটু দয়া করে লাইভটা শেয়ার করে দেন যাতে সবাই একটু অ্যাড হতে পারে দ্রুত, ঠিক আছে? সবাই যাতে অ্যাড হতে পারে এই জন্য আমি বলতেছি লাইভটা একটু শেয়ার করে দেন, ঠিক আছে? ওকে, আপনারা এটা বলেন যে আমি যেহেতু ইংরেজি অংশটা সমাধান করতেছি, ইংরেজি অংশটার কথা যদি একটু বলি, সবগুলো থেকেই প্রচুর পরিমাণে কমন পড়ছে। জব ম্যাথ বইয়ের কথা কি বলবো, জব ম্যাথ তো একদম আমি কি বলবো যে জব ম্যাথ বই থেকে মোটামুটি প্রত্যেকটা প্রশ্ন এমন হয়েছে, আমরা দেখছি জব ম্যাথ বইতে, স্যার একটু পরে আপনাদেরকে বলবেন যে এক একটা পৃষ্ঠায় 2টা-3টা করে প্রশ্ন কমন পড়ছে। হ্যাঁ, জব ইংলিশ বই থেকেও কিন্তু আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ প্রশ্ন কমন পড়ছে, ঠিক আছে? যারা ভালোভাবে পড়াশোনা করছেন তারা আশা করি ভালো করছেন। কি বলেন, ভালো করেন নাই? ভালো করছেন, ঠিক আছে, ধন্যবাদ। জি, কুড়িগ্রাম থেকে দেখতেছেন, অনেকে অনেক জায়গা থেকেই দেখতেছেন, ঠিক আছে, ধন্যবাদ। যারা প্রথম থেকেই যারা ক্লাস করেছেন, প্রথম থেকেই যারা আমাদের সাথে ছিলেন, তারা জানেন যে আমাদের কি পরিমাণ প্রশ্ন কমন পড়েছে। তো আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাবেন। আমি একটু তাহলে শুরু করে দিই, ঠিক আছে? অলরেডি আমরা অনেকক্ষণ যাবত চলে আসছি, শুরু করে দিই। তো চলেন তাহলে শুরু করে দিই। দেখেন প্রথম প্রশ্নটা যদি একটু খেয়াল করেন, প্রথম প্রশ্নটা, ঠিক আছে? দেখেন এইটা কিন্তু আমরা জানি এটা জিরান্ডের একটা প্রশ্ন। দেখেন প্রথম কোয়েশ্চেনটা যদি একটু খেয়াল করেন, এটা উত্তর কোনটা বলেন তো? এটা উত্তর কিন্তু বি নাম্বারটা, নোয়িং লিটল আলজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম, তাই না? বি নাম্বার উত্তর, নোয়িং লিটল আলজেব্রা দ্য প্রবলেম ওয়াজ হবে না, ফাউন্ড হবে, খুঁজে পাওয়া, তারপরে সলভিং দ্য প্রবলেম, উত্তর হবে বি নাম্বারটা, ঠিক আছে? 1 নাম্বার উত্তরটা কি বলেন তো? বি নাম্বার, তাই না? নোয়িং দ্য প্রবলেম, ওকে ফাইন। তাহলে নোয়িং লিটল আলজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কোয়েশ্চেনটা যদি একটু খেয়াল করেন, 2 নাম্বার দেখেন ব্যাংক ক্লোজ এট 4 PM, এটা ট্যাগ কোয়েশ্চেন থেকে আসছে। দেখেন
ট্যাগ কোয়েশ্চেনটা কিন্তু আমরা সেই ছোটবেলা থেকেই পড়তেছি, ট্যাগ কোয়েশ্চেনটা পড়তেছি না ছোটবেলা থেকেই? ব্যাংক ক্লোজ এট 4 PM, ব্যাংকগুলো 4টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তো আমরা জানি যে যদি কোনো বাক্যে আমাদের অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেনটা করি, কিন্তু যেহেতু অক্সিলারি ভার্ব নাই, প্রিন্সিপাল ভার্ব আছে, তো আমরা কিন্তু খুব ভালো করেই জানি যে প্রিন্সিপাল ভার্ব যদি থাকে, আমার মনে হয় সবাই পারছেন, তাহলে ডু, ডিড এবং ডাজ আনতে হয়, তাই না? ডু, ডিড এবং ডাজ দিয়ে করতে হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা প্রেজেন্টে আছে তাই আমরা প্রেজেন্টটা দিয়ে করব। যেহেতু ব্যাংক আছে প্লুরাল, তাহলে প্লুরাল থাকার কারণে দে দেওয়া লাগবে। আর দের পরে কি হয় না বলেন তো? দের পরে ডাজ হয় না। তো যেহেতু দের পরে ডাজ হয় না তাই ডু দিয়ে করতে হবে। আর এখানে যেহেতু নেগেটিভ নাই তাহলে পজিটিভ ডন্ট দে, তাই না? ঠিক আছে, এরকম পড়াইছি না আমরা? বলেন এরকম আমরা পড়িয়েছি কিনা? ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। একদম সহজ ছিল, জি ওকে, একদম সহজ ছিল। এই ব্যাখ্যাগুলো থেকে নিবন্ধনে প্রশ্ন আসতে পারে, তাই আমি বলবো যে সবাই একটু লাইভটা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দেন, যাতে করে পরবর্তীতে সলভটা দেখে নিতে পারেন। 3 নাম্বারটা দেখেন, সবাই একটু 3 নাম্বারটাই খেয়াল করেন। সবাই 3 নাম্বারটা যদি খেয়াল করেন, দেখেন ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড টু। আপনাদের এই নিয়মটা আমি পড়াইছিলাম কিন্তু পৃথিবীর সকল প্রিপোজিশনের পরে। দেখেন এই নোটটা মনে আছে কিনা আপনাদের? এটা পড়াইছিলাম কিন্তু যে যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরেই যেন কি বসে? পৃথিবীর সকল প্রিপোজিশনের পরেই ভার্ব প্লাস আইএনজি বসে। এবং কিছু কিছু প্রিপোজিশন আছে, যেমন টু, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু এরকমও লিখে দিয়েছিলাম যে উইথ আ ভিউ টু, এরকম লিখে দিছিলাম না বলেন? এরকম লিখে দিছিলাম উইথ আ ভিউ টু, তারপর এরকম লিখে দিছিলাম লুক ফরওয়ার্ড টু। দেখেন লুক ফরওয়ার্ড টু এরকম লিখে দিছিলাম কিনা? দিছিলাম, তাই না? তো যেহেতু দিছিলাম, পড়াইছিলাম যেহেতু, তাহলে দেখেন লুক ফরওয়ার্ড টু পড়াইছিলাম এবং অবলিক দিয়ে এরকম লিখে দিছিলাম যে লুকিং ফরওয়ার্ড টু কিন্তু থাকতে পারে। তো দেখেন লুক ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু এগুলো দ্বারা উদ্দেশ্য প্রকাশ করে, এগুলো আছে। দেখেন এটা রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ক্লাসটা দিয়েছিলাম ওই দিন, সেই ক্লাস থেকে কিন্তু প্রশ্ন আসছে। লুক ফরওয়ার্ড টুর পরে কি ভার্ব প্লাস আইএনজি হয়। কিন্তু দেখেন এখানে একটা কাহিনী করছি কি, ফরওয়ার্ডের পরে টু দেয় নাই, তাহলে টু সি হবে না, সিং হবে না, টু হ্যাভ সিন হবে না। এই যে টু সিং, এই নাম্বারটা, তাই না? টু সিং পারছেন না আপনারা? সবাই পারছেন কিনা? সবাই উত্তরটা করতে পারছেন কিনা জানাবেন। সবাই কি প্রশ্নের উত্তর করতে পারছিলেন কিনা? অবশ্যই পারছিলেন, বলেন পারছিলেন। ওকে স্যার, আমার 72টা টিকছে, মাশাআল্লাহ, ভেরি গুড। 70 আপ কাটমার্ক হতে পারে, এটা আমরা গেস করতেছি। একটু সবাই দ্রুত সবাইকে মেনশন করে দেন, একটু শেয়ার করে দেন। আমি জানি অনেকেরই মন খারাপ, অনেকেরই হয়তো পরীক্ষা আসানোরূপ হয় নাই, বাট আমার মনে হয় ইংরেজিতে আপনারা 25-এর মধ্যে মিনিমাম 20 প্লাস উত্তর করতে পারছেন। মিনিমাম আপনাদের 20টার বেশি হবে, আমি এটা মিনিমাম বলতেছি আপনাদের, কারণ আমাদের জব ইংলিশ এবং শর্ট সাজেশন থেকে ইংরেজিতে প্রায় 20টারও বেশি কমন পড়ছে। আমরা বলবো না যে 25টাই আসছে, বাট মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ভালো কমন পড়ছে। এবং এগুলো আমি পড়াইছি, দেখেন ক্লাস আপনাদের আগে আমি খুব ভালো করে এগুলো পড়াইছি। আর মুখস্থ আইটেম গুলো বাসায় পড়ে নিতে বলছিলাম। এই প্রশ্নটাও কিন্তু জব ইংলিশ বই থেকে আসছে। দেখেন টু বিট অ্যাবাউট দ্য বুশ, টু বিট অ্যাবাউট দ্য বুশ, এটা আপনাকে মনে রাখতে হবে। টু বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে যে মূল বিষয়ে না এসে অপ্রাসঙ্গিক কথা বলা। এটা একটা ইডিয়ম। এটা কি বলেন তো? এটা ভোকাবুলারি থেকে আসছে, এটা একটা ইডিয়ম, মানে মূল বিষয়ে না এসে অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলা। মূল বিষয়ে না এসে অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলা। সেই ক্ষেত্রে টু টক রেলিভেন্টলি কি হবে? টু টক রেলিভেন্টলি, ঠিক আছে? এই যেখানে একটা এল আছে, টু টক রেলিভেন্টলি, এটার মানেও কিন্তু অপ্রাসঙ্গিক কথা বলা। অনেকেই উত্তর এটাকে সি দিতেছে, বাট উত্তর কিন্তু সি না, উত্তর কিন্তু ডি। সি না, ডি উত্তর। টু ডিলাই দ্য ম্যাটার, ব্যাপারটা নিয়ে দেরি করে না। টু বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে যে অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলা, অর্থাৎ মূল আলোচনায় না গিয়ে অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলা, ঠিক আছে? সেই জন্য উত্তরটা বলতো কি, ডি নাম্বার, টু টক রেলিভেন্টলি। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, অনেকেরই হয়েছে। কার কার এটা হয়েছে? এটা কার কার হয়েছে বলেন? ডি নাম্বার, ঠিক আছে, ওকে ফাইন। 4 নাম্বারটা হয়েছে না? সবার পেরেছিলেন কিনা? 5 নাম্বারটাতে যদি আমরা যাই, হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ। এটা একটু যদি খেয়াল করেন যে হুইচ পিরিয়ড, দেখেন কোন পিরিয়ডটা ইংরেজি সাহিত্যের গোল্ডেন পিরিয়ড বলা হয়, এটা আমরা জানি, খুব ভালো করে জানি। এটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, তাই না? এলিজাবেথান পিরিয়ডটা কত সাল থেকে কত সাল? 1558 থেকে 1603, তাই না? এটা আমরা জানি কিনা? 1558 থেকে 1603, এই সালটা মনে রাখা যায়? কি বলেন, সালটা মনে রাখা যায় না? সালটা মনে রাখা যায়। দ্য এলিজাবেথান এজ, এলিজাবেথান পিরিয়ডটা 1558 সাল থেকে 1603 সাল পর্যন্ত স্টে করেছিল, তাই না? তার মানে গোল্ডেন এজ বলা হয়, ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ বলা হয় কাকে? দ্য এলিজাবেথান এজকে, তাই না? এটা আমরা জানি, সবারই হয়েছে নিশ্চয়ই এটা।
এটা নিশ্চয়ই সবারই হয়েছে, হয়েছে না? হয়েছে, তাই না? ভেরি গুড, সবারই হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা সবারই হয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই যে এইটাও মনে রাখেন, দেখেন এইটাও মনে রাখেন, এইটাও মনে রাখবেন, ভবিষ্যতে অন্য কোনো পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে এলিজাবেথান পিরিয়ডের অধ্যায়টা কত কত, 1558 থেকে 1603, ঠিক আছে? 1558 থেকে 1603, কার কয়টা হয়েছে আমাকে জানাবেন শেষে। 6 নম্বর কোয়েশ্চেনটা যদি দেখেন, দেখেন 6 নম্বর, হুইচ ওয়ান ইজ স্পেলিং, দেখেন কত কঠিন কঠিন স্পেলিং ছিল, কিন্তু এত কঠিন কিছুই আসে নাই, একদম সহজ, একদম সহজ একটা স্পেলিং দিছে। কি দেখেন, বলতেছে রং স্পেলিং কোনটা, রং কোনটা, রং। আমি বলছিলাম পরীক্ষার মধ্যে এই যে নয়, নিচের কোনটি সঠিক নয়, তাই না, অথবা নট, অথবা রং, এই ব্যাপারগুলো একটু খেয়াল করবেন। কারণ শিক্ষার্থীরা যেটা করে যে এই যে নট কথাটা চোখে দেখে না, রং কথাটা চোখে দেখে না, নয় কথাটা চোখে দেখে না, এই চোখে না দেখার কারণে মূলত ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে? তো অনেকে এই চোখে দেখে না, নয় কথাটা চোখে দেখে না, নট কথাটা চোখে দেখে না, রং কথাটা চোখে দেখে না। বলতেছে হুইচ ওয়ান ইজ রং স্পেলিং, বানান ভুল কোনটা? হ্যাপিনেস একদম পাই টু পাই, ঠিক আছে, এইচ এ ডবল পি আই এন ই ডবল এস, দুইটা এস দুইটা পি, ঠিক আছে। নেসেসারি দেখেন দুই, এই যে এনইসি ডবল এস দুইটা এস, এখানে ঝামেলা হয়তো, ঠিক আছে। প্রসপারিটি এই যে ভুল আছে এতে, কারণ এখানে এ না হয়ে কি হবে ই, এই জায়গাটাতে ভুল আছে। আর ইনফ্লুয়েন্স প্রভাব, ঠিক আছে, তাই না? তার মানে এটাও হইলো না, এইটাও না, এইটাও না, উত্তর হইলো রং কোনটা, রং হচ্ছে এইটা, প্রসপারিটি। এটা সবারই হয়েছে না? এটা সবার হয়েছে কিনা? উত্তরগুলো দ্রুত বলে যাব, দ্রুতই বলতেছি, দ্রুতই বলতেছি, একটু ব্যাখ্যা করে করে বলার চেষ্টা করতেছি যাতে করে সবাই একটু বুঝে নিতে পারে, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছেন কিনা? কথাটা কথাটা ক্লিয়ার হয়েছে কি? কমন পড়ছে না বলেন? দেখেন এই প্রশ্নগুলো খুবই ইজি ছিল, একদম ইজি প্রশ্ন ছিল, একদম হার্ড থেকে প্রশ্ন করছে। অনেকেই আমাকে বলেছে, পেইড ব্যাচেও বলেছে অনেকেই, অনেকেই আমাকে কিন্তু এরকমটাও বলেছে, স্যার এত সহজ প্রশ্ন কি আসে? দেখছেন খুবই সহজ প্রশ্ন আসে, হ্যাঁ, এবং কি জব ইংলিশ বই থেকে আসছে। দেখেন, হু রোড দ্য নোবেল দ্য গড অফ স্মল থিংস, এটা কে লিখেছে? এইটা কার লেখা? সাহিত্য থেকে ভালোই প্রশ্ন আসছে। দেখেন, হু রোড দ্য নোবেল দ্য গড স্মল থিংস, এটা কোত্থেকে, এটা কোনটা? এটা হচ্ছে আপনার অরুন্ধতী রয়। উনি কোথাকার বিখ্যাত নোবেলিস্ট জানেন? উনি হচ্ছেন ইন্ডিয়ার একজন বিখ্যাত নোবেলিস্ট, ইন্ডিয়ান, উনি একজন ইন্ডিয়ান নোবেলিস্ট, ইন্ডিয়ান আপনার হচ্ছে ঔপন্যাসিক, তাই না? ইন্ডিয়ান নোবেলিস্ট, বিখ্যাত বিখ্যাত নোবেলিস্ট, বিখ্যাত ঔপন্যাসিক, দ্য গড অফ স্মল থিংস, এই নোবেলটা লিখেছিলেন দেখেন অরুন্ধতী রয়। কে লিখেছিলেন? অরুন্ধতী রয়, ঠিক আছে। তবু হয়েছে, তাই না? তবু হয়েছে। দেখেন এটা এটা সবার হয়েছে না? এটা কার কার হয়েছে? হাত তোলেন, এটা কার কার হয়েছে? এইটা কার কার হয়েছে? এইটা কার কার হয়েছে একটু জানতে চাই। এই উত্তরটা কার কার হয়েছে? এই উত্তরটা সবার হয়েছে না বলেন? দেখেন আজকে যারা পরীক্ষা দিচ্ছেন সবারই উত্তরটা হয়েছে, হুবহু কিন্তু ডিরেক্ট, মানে শর্টকাট কোয়েশ্চেন গুলো আসছে, খুব বেশি পেঁচায়া দেয় নাই, কিন্তু প্রাইমারি কোয়েশ্চেন গুলো পেঁচায়া দেয় না। আপনি যদি বাসায় খুব ভালো করে পড়তেন তাহলে কিন্তু আজকে এই প্রবলেমটা আর হইতো না। সল্ট অফ লাইফ মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সল্ট অফ লাইফ, যেমন খাবারে যদি আপনি লবণ না দেন, তরকারির মধ্যে যদি লবণ না দেন, তাহলে তরকারিটা স্বাদ নষ্ট হয়ে যাবে। তো এটা একটা ইডিয়াম, সল্ট অফ লাইফ মানে হচ্ছে খুবই মূল্যবান একটা জিনিস, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই মূল্যবান জিনিস। তাহলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস বা খুবই মূল্যবান জিনিস কোনটা বলেন তো? এই যে ভ্যালুয়েবল থিংস, সি নাম্বার, এটাও মনে হয় সবারই হয়েছে। ভ্যালুয়েবল থিংস, এটাও মনে হয় সবারই হয়েছে। ভ্যালুয়েবল থিংস, মূল্যবান জিনিস, তাই না? মূল্যবান জিনিস। আপনারা আপনারা যারা আমাদের এক সেট বই পড়েছেন এবং আমাদের শর্ট সাজেশনটা পড়েছেন, তারা খুব ভালো করেই জানেন, আমি বারবার কথাটা রিপিট করতে চাচ্ছি না, খুব ভালো করেই জানেন কি পরিমাণ প্রশ্ন কমন পড়েছে। দেখেন, একটা জার্নিতে সফল হইতে হইলে আপনাকে একাগ্র চিত্তে পরিশ্রম করতে হয়, ঠিক আছে? রাতারাতি এভারেস্ট জয় করা যায় না। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়াশোনা করেছে, আমাদের সাথে যুক্ত ছিল, তারা অস্বীকার করতে পারবে না, কখনোই অস্বীকার করতে পারবে না যে এখান থেকে কমন পাওয়া যায় না। প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিছু টিপস ছিল। আমি বলেছিলাম হুবহু কমন পড়বে, অথবা হুবহু যদি কমন না পড়ে তাহলে ব্যাখ্যা দিয়ে কমন পড়বে, তাই না? এরকমটা বলেছিলাম। দেখেন 8 নম্বর প্রশ্নটা তো সবারই হয়েছে। আয়শা ইজ আ গুড গার্ল, এই প্রশ্নটা হুবহু আমাদের জব ইংলিশ বইয়ের, এখানে আয়শার নামের পরিবর্তে আমরা ওখানে আনিতা নাম, এটা একটা বিসিএস এর কোয়েশ্চেন থেকে রিপিট হয়েছে, ঠিক আছে? আনিতা ইজ আ গুড গার্ল, আয়শা ইজ আ গুড গার্ল, আনিতা ইজ আ গুড গার্ল, একই রকম প্রশ্ন, বুঝতে পারছেন? আনিতা ইজ আ গুড গার্ল, আয়শা ইজ আ গার্ল মানে কি নাউন? কমন নাউন, তাই না? গার্ল কি নাউন বলেন তো? গার্ল একটা কমন নাউন, তাই না? এটা পড়াইছি না? এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন আসছিল, এবং এটাও বলেছিলাম যে নাউন থেকে হিউজ পরিমাণ প্রশ্ন কিন্তু আসে, তার ধারাবাহিকতা কিন্তু আমরা দেখলাম। তার মানে এটা কোনটা বলেন তো? 9 নম্বরে সি নাম্বার। 9 নম্বরে কি নাম্বার বলেন তো? সি নাম্বার। বুঝতে পারছেন আমার কথাটা? ক্লিয়ার কিনা?
বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? এই যে কমন নাউন, বুঝতে পারছেন? কমন নাউন হবে, সোজা প্রশ্ন, তাই না? এবং এটাও বলছিলাম যে আয়শা কি নাউন, দেখেন আয়শা প্রপার, কিন্তু গার্ল কি নাউন, গার্ল হচ্ছে কমন নাউন। এই প্রত্যেক ইজ কি, ইজ হচ্ছে মেইন ভার্ব, এটা কি, এ হচ্ছে আর্টিকেল, গুডটা কি, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এরকম পোস্টমর্টম করে দিছিলাম, প্রত্যেকটা বাক করে পুরো আমরা মানে কি বলে এটাকে লাইন বাই লাইন টু বলে দিছিলাম। দেখেন সেন্টেক্স মানে কি, আপনাদের বাক্য পড়ানোর সময় পড়াইছিলাম সেন্টেক্স মানে কি। দেখেন সেন্টেক্স মানে বাক্য প্রকরণ, সেন্টেক্স বাক্যকে দুই ভাবে ভাগ করা যায়, সুন্দর করে পড়াইছিলাম। এই যে বাই মিনিং, বাই মিনিং, বাই মিনিং অর্থ অনুযায়ী বাক্য। আরেকটা কি পড়াইছিলাম বলেন তো, বাই স্ট্রাকচার পড়াইছিলাম না? পড়াইছিলাম। বাই মিনিং অনুযায়ী কয় প্রকার? 5 প্রকার। বাই স্ট্রাকচার অনুযায়ী কয় প্রকার? 3 প্রকার। ঠিক আছে, এরকম বলছিলাম, এরকম বলছিলাম। ইংলিশ কোশ্চেন স্যার অনেক স্কিপ করছি, কেন স্কিপ করছেন? একদম সহজ প্রশ্ন ছিল। তাহলে সেন্টেক্স মানে কি? সেন্টেক্স মানে হচ্ছে সেন্টেন্স বিল্ডিং, সেন্টেন্স বিল্ডিং, তাই না? এরকম পড়াইছিলাম। যাই হোক, একটু আজান দিতেছে, আজানটা শেষ হোক তারপরে গুলোতে আমরা যাই। হ্যাঁ, আজানটা একটু শেষ হয়নি। আচ্ছা, যাই হোক, আমার এক ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আমাকে বলেছেন যে আপনারা তো লাইভ ক্লাস নেননি, আপনারা তো ফ্রি ক্লাস নেননি কখনো। তো আসলে এই বাংলা একটা কথা আছে যে উপকারীর উপকার করা ক্ষতিকর। বাংলা একটা কথা আছে যে উপকারীর উপকার করা ক্ষতিকর। আমি আমাদেরকে অনেক বড় করে দেখতেছি না, কিন্তু আপনারা যারা আমাদের নিয়মিত শিক্ষার্থী তারা খুব ভালো করে জানেন যে প্রাইমারির পরীক্ষার আগে আপনাদের কি পরিমাণ ফ্রি ক্লাস নেওয়া হয়েছে। উনি বলতেছে আমরা নাকি ফ্রি ক্লাস নেই নাই, এটা এটা কোনো কথা হইলো? তাই না? এই যে কৃতজ্ঞতা বোধ খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের মধ্যে নাই, এই জন্য কিন্তু আমরা ভালো করতে পারি না। কৃতজ্ঞতা বোধ যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের মধ্যে নাই, খুবই দুঃখের বিষয়। যাই হোক, আমি সময় দিলাম না। 11 নম্বরটা দেখেন, আমিন সেড আই শ্যাল গো স্কুল। এইগুলো আমরা খুব ভালো করে পড়াইছি আপনাকে। দেখেন ন্যারেশনটা পড়াইছি না? ন্যারেশনটা কিন্তু পড়াইছি। যেহেতু ন্যারেশন পড়াইছি, খুব ভালো করে জানেন। তাহলে আমিন সেড দ্যাট, তাই না? ফার্স্ট পারসন কি আছে? আই, তাহলে সাবজেক্ট দ্বারা চেঞ্জ করছেন আমিন, পুরুষ ছেলে হি, তাহলে হি উড গো টু স্কুল। এই যে দেখেন, শ্যালের পরিবর্তে শুড হওয়ার কথা ছিল, কিন্তু শুড কেন হয়নি? অনেকে হয়তো শুড দিয়েছেন, কিন্তু যারা ক্লাস করেছেন তারা উডে দিয়েছেন, কারণ হির পরে শুড হয় না, উড হয়। এই জন্য উত্তর কোনটা বলেন তো? 11 নম্বর, এ নাম্বার উত্তর, তাই না? এ নাম্বার উত্তর। ওকে, ফাইন। 12 নম্বর কি দিচ্ছেন উত্তর? আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট মানে কি বলেন তো? আউট অ্যান্ড আউট মানে কি? আউট অ্যান্ড আউট, দেখেন আউট অ্যান্ড আউট মানে হচ্ছে পুরোপুরি, তাই না? পুরোপুরি। থ্রোলি, উত্তরটা কোনটা বলেন তো? এ নাম্বার, থ্রোলি। আউট অ্যান্ড আউট মানে হচ্ছে থ্রোলি, এটা আমরা খুব জানি। আউট অ্যান্ড আউট মানে হচ্ছে থ্রোলি। খুবই সহজ প্রশ্ন আসছে, এর উপরে কোনো সহজ প্রশ্নই হয় না, আমি জানি।
এর উপরে কোনো সহজ প্রশ্ন হয় না, ঠিক আছে, এর উপরে কোনো সহজ প্রশ্ন কিন্তু হয় না, ঠিক আছে। 13 নম্বর প্রশ্নটা আসেন যে প্রফেশন অফ টিচিং। প্রফেশন অফ টিচিং এটার মানেটা কি আসলে? দেখেন, প্রফেশন অফ টিচিং এটার মানে হচ্ছে আপনার, দেখেন, ফেডেগজি, হ্যাঁ ফেডেগজি, এই যে 2 নম্বর উত্তরটা, এটা কি বলেন তো? ফেডেগজি। টিচিং, টিচারশিপ, লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষা বিজ্ঞান, হ্যাঁ হিস্ট্রিতে ইতিহাস আমরা জানি, এটা হচ্ছে পিডেগজি, হ্যাঁ পিডেগজি, হ্যাঁ ডি নাম্বার। 13 নম্বরটা কি বলেন তো? ডি নাম্বার। 13 নম্বর হচ্ছে ডি নাম্বার। ওকে ফাইন, এটা হয়েছে না আপনাদের? 13 নম্বরটা আশা করি হয়েছে। 14 নম্বরটা দেখেন তো, দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম ইউ মাস্ট শাট দিস ডোরস। এটা আপনাদেরকে কিছুকাল মানে পরীক্ষার কিছুকাল আগেও পড়াইছিলাম এবং এরকমটা বলছিলাম যে এটা পারবেন না যদি আপনি 60 এর 3 নাম্বারটা না জানেন। এই যে 60 এর 1 নাম্বার এইটা, আবার 60 এই শব্দের 2 নাম্বারও, এই ভার্বের 2 নাম্বার এইটা, আবার এইটার 3 নাম্বারও কিন্তু এইটা, তার মানে একই জিনিস, 60 60 60। খুব সুন্দর করে টপ মোস্ট, খুব সুন্দর করে টপ মোস্ট গুরুত্বপূর্ণ ভার্বগুলো লিখে দিছিলাম যে এগুলো থেকে প্রশ্ন কমন পড়তে পারে যে কোনো ভাবে। 60 60 60 এখানে তারাই পারছে যারা 60 এর মানে এই ভিডিটা জানে, তাই না? তাহলে দিস, তাহলে অবজেক্টটা কি আছে? দিস ডোরস, তাহলে দিস ডোরস মাস্ট বি শাট, তাই না? কই আছে সেটা? দিস ডোরস মাস্ট বি শাট, এ নাম্বার আছে, তাই না? 14 নাম্বারটা কি বলেন? হয় না এটা? 14 নাম্বার তো হয়েছে সবার, তাই না? 14 নাম্বার হয়েছে কিনা সবার? 14 নাম্বার হয়েছে না? হয়েছে। ওকে ফাইন, 14 নাম্বার তো হয়েছে, হয়েছে না বলেন? 15 নাম্বারে যাই আমরা। 14 নাম্বার হয়েছে। ওকে দেখেন, 15 নাম্বারে যাই আমরা একটু। 15 নাম্বারে যদি যাই, নেভার টেল আ লাই, এইটা আপনাদের পড়াইছি, তবে হয়তো অনেকেই খুঁজছেন, অনেকে হয়তো একটা উত্তর খুঁজেছেন, সেটা হচ্ছে এই উত্তরটা হয়তো খুঁজেছেন যে এটা কই, লেট নট আ লাই ইভার বি টোল্ড। অনেকেই হয়তো এই উত্তরটা খুঁজেছেন যে এই উত্তরটা কোথায়, লেট নট আ লাই ইভার বি টোল্ড, এই উত্তরটা কোথায়? দেখেন এই উত্তরটা তো নাই, তো যেহেতু নাই অন্যটা খুঁজেন। আছে একটা, লেট নট এ লাই বি টোল্ড ইভার, এই যেখানে ইভার আছে, এখানে ইভার আছে, কিন্তু এটা হবে না কারণ এটা সিকোয়েন্স ঠিক নাই। উত্তর এটা হইতো, কিন্তু এই উত্তরটাই ডি নাম্বারে দিয়েছে, তবে ঘুরিয়া পেঁচায় দিয়েছে, সিকোয়েন্স ঠিক রাখে না, এই জন্য ডি নাম্বার হবে না। উত্তর কোনটা দেখেন তো? লেটার লাই নেভার বি টোল্ড, এইটা ঠিক আছে। কেন ঠিক আছে? দেখেন লেটের পরে নট দেয় নাই, এই কারণে এখানে নেভার রেখে দিছে। যদি লেটের পরে নট দিত, হ্যাঁ তাহলে কিন্তু এখানে কি দেওয়া হয়তো? ইভার দেওয়া হয়তো। এই জন্য কাছাকাছি উত্তর যেটা, সি নাম্বারটা দেওয়া হয়েছে, ঠিক আছে? উত্তর কিন্তু সি নাম্বারটা দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? কথাটা বুঝতে পারছেন কিনা? ওকে, হুবহু স্যার ইংরেজি নাকি হুবহু বই থেকে কমন থাকে না, কিন্তু কমন তো পেলাম বই থেকে। না, আমরা তো আপনাদের ফ্রি ক্লাসই নেই না, এরকমটা বলতেছেন। আমি বলছিলাম যে হয় হুবহু কমন পাবেন, তা না হইলে ব্যাখ্যা থেকে কমন পাবেন। যারা পড়াশোনা করছেন তারা ব্যাখ্যা থেকেও কমন পাইছেন, হুবহু কমন পাইছেন, ঠিক আছে? এই প্রশ্নটা আমরা পড়াইছি। 16 নম্বর কোয়েশ্চেনটা দেখাই আপনাকে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। আপনাদের আর্টিকেল কত সুন্দর করে পড়াইছি না আপনাদের? ভাওয়েল সাউন্ড পড়াইছিলাম না 5টা জিনিস, এই যে অ, এই যে আ, এই যে ই, এই যে এ, এই যে এজফাল আকার, বলছিলাম না ভাওয়েল সাউন্ড 5টা শিখে ফেলেন। 5টা ভাওয়েল সাউন্ড শিখলে তো আপনার হয়ে যাইতো। এই দেখেন এম এ, এম এ ঠিক আছে না? এন এম এ, এল এম এফ এটাও তো ঠিক আছে, এন। দেখেন তারপরে এই যে এমবিবিএস ঠিক আছে না? এন। দেখেন সবগুলোর মধ্যেই সংক্ষিপ্ত রূপ, সবগুলোই সংক্ষিপ্ত রূপ, কিন্তু সবার শেষেই এম, এখানে এ সাউন্ড আছে, এল এখানেও এ সাউন্ড আছে, এম এখানেও এ সাউন্ড আছে, তাহলে কি মিলে গেছে? তাহলে এখানেও এন হয়েছে, তাহলে অল অফ দেম, তিনটাই রাইট। যেহেতু এটা মনে হয় সবারই হয়েছে, এটা তো সবারই হয়েছে, এটা সবার হয়েছে না বলেন? এটা সবার হয়েছে কিনা? 16 নম্বরটা সবারই হয়েছে। আমি আপনাদের আর্টিকেলের ক্লাসটা খুব সুন্দর করে পড়াইছিলাম, আপনাদেরকে আমি আর্টিকেলের ক্লাসটা খুব সুন্দর করে পড়াইছিলাম, ফাইন করে পড়াইছিলাম, আর্টিকেলের ক্লাসটা খুব ভালো করেই পড়াইছিলাম। 16 নম্বরটা, তাই না? দেখেন 17 নম্বরটা, দ্য মোস্ট ফেমাস পয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ, এইটা মনে হয় অনেকে একটু ঝামেলা করছে, তাই না? এইটা মনে হয় অনেকে একটু মানে বুঝে নাই ব্যাপারটা, যে তাহলে মোস্ট ফেমাস ইংলিশ লিটারেচার আমি কাকে দিব? সব থেকে মোস্ট ফেমাস কি? আপনি হয়তো বা মনে মনে উইলিয়াম শেক্সপিয়ারকে খুঁজেছেন, আপনি হয়তো বা মনে মনে উইলিয়াম শেক্সপিয়ারকে খুঁজেছেন। শুনেন, এই পরীক্ষায় আসে নাই তাতে কি হয়েছে, সামনের পরীক্ষায় আসতে পারে। উইলিয়াম শেক্সপিয়ারের পরবর্তী জনপ্রিয় কবির নাম হচ্ছে আপনার জন মিল্টন, আমরা এটা জানি, জন মিল্টন, জন মিল্টন, ঠিক আছে? জন মিল্টনের পরবর্তী বিখ্যাত কবির নাম হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থ, উনি রোমান্টিক পিরিয়ডের একজন কবি, হ্যাঁ উইলিয়াম ওর্ডসওয়ার্থ। দেখেন ঠিক আছে? তো পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা কি আপনাদের হয়েছে কিনা? কোয়েশ্চেনটা কি এটা হয়েছিল কিনা পরীক্ষার মধ্যে? এই উত্তরটা কি হয়েছিল সবার? আমি তো জানি না হয়েছিল কিনা, এই উত্তরটা সবার হয়েছিল কিনা। দেখেন অনেকে হয়তো বা মানে এরকম ভাবছেন যেটা কই গেল। হ্যাঁ, মনে রাখবেন ইংরেজি সাহিত্যের সব থেকে বিখ্যাত যিনি, তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। তারপরে যদি বিখ্যাত কেউ থাকে উনি জন মিল্টন, তারপরে যদি বিখ্যাত কেউ থাকে তাহলে উনি উইলিয়াম ওর্ডসওয়ার্থ,
ঠিক আছে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা অনেকেই বুঝে নাই। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার তো নাই, তাহলে এটা দিবেন কেন? জন মিল্টন তো নাই, এটা দিবেন কেন? তাহলে পরবর্তী যে উত্তরটা আছে কাছাকাছি, সেটা দিতে হবে। আমি আপনাদেরকে ক্লাসে প্রায় বলেছিলাম যে কাছাকাছি উত্তর যেটা, সেটা দাগে আসবেন। তাহলে দেখেন এখানে কিন্তু টি.এস. এলিয়ট, জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, এরা কিন্তু কেউই না, তাই না? এরা কেউই না। কি উত্তর কোনটা বলেন তো? উইলিয়াম ওর্টস। গট ইট? বুঝতে পারছেন কিনা? ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার? ওকে, 17 নম্বরটা ক্লিয়ার না? 18 নম্বরটা দেখেন, নাইদার দ্য মুন নট দ্য স্টার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। দাদা ভাই খুব সুন্দর করে পড়াইছিলাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা যদি এখনো আছে, এখনো মনে হয় এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা এখনো কি হয় নাই, এখনো কিন্তু মুছে যায় নাই। আপনি এখনো দেখতে পারেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা আপনি, ঠিক আছে? ওকে, আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলছেন অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ক্লাস রেগুলার করতে পারিনি, যেটুকু করেছে আলহামদুলিল্লাহ অনেক কমন পড়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলেই কমন পড়েছে, আমি বলতেছি না, আমার শিক্ষার্থীরাই বলতেছে কমন পড়ছে। ঠিক আছে, আমি যদি বলি বিষয়টা অন্যরকম হয়ে যায়, আমি কিছুই বলতেছি না আসলে। ঠিক আছে, দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা পড়াইছি না? পড়াইছি। দেখেন এটা কে না পারে? এই যে নাইদার ডট ডট অর নিদার ডট ডট নর, আপনাদেরকে আমি তন্নি দিয়া পড়াইছিলাম, তন্নির নিয়মটা পড়াইছিলাম কিনা বলেন? তন্নির নিয়মটা পড়াইছিলাম না? তন্নির নিয়মটাও কিন্তু পড়াইছিলাম। তো এই তন্নির নিয়মও সবার মনে আছে, তাই না? এগুলো সবার মনে থাকা উচিত। তাহলে অর বা নরের পরবর্তী সাবজেক্ট দিয়ে যদি করেন, সাবজেক্টটা প্লুরাল থাকবে, তাই না? এই সাবজেক্টটা কি আছে? প্লুরাল। দ্য স্টার্টস প্লুরাল, তাহলে এটা ভার্ব প্লুরালই হবে। সেক্ষেত্রে ভার্ব প্লুরাল কি দিবেন? এখানে লাস্ট নাইট আছে, তাহলে প্লুরাল ভার্ব আছে দুইটা, এই যে ওয়াজ আর হ্যাড বাদ, একটা হলো আর, একটা হলো অয়ার। আর কেন হবে না? কারণ লাস্ট নাইট আছে। লাস্ট নাইট হলো পাস্ট টেন্সের একটা ক্লু, দ্যাটস ওয়াই উত্তর হবে অয়ার, তাই না? উত্তর হবে অয়ার। থ্যাংক ইউ সো মাচ। যারা রেগুলার ক্লাস করছে তারা অবশ্যই কমন পাইছে, এবং যারা আমাদের এক সেট বই পড়ছে, প্রথম থেকে প্রস্তুতিটা যারা গুছিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ তারা জানে যে জব ইংলিশ বই থেকে কি পরিমাণ কমন পাইছে। জব ইংলিশ বই, জব ম্যাথ বই, ডাইজেস্ট গুলো থেকে, সাধারণ জ্ঞানগুলো বইগুলো থেকে হুবহু কমন পড়ছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা আমার কথা না, এটা আমার শিক্ষার্থীদের কথা, এটা আপনাদের কথা, এটা আমার কথা না। ঠিক আছে, আমি বললে অন্যরকম হয় ব্যাপারটা। ওকে, থ্যাংক ইউ। 19 নাম্বারটা দেখি তো, আসেন 19 নাম্বার প্রশ্নটা। দ্য রাইটার ওয়াজ পপুলার ইয়াং রিডার্স, তাই না? দেখেন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আপনি আমাদের জব ইংলিশ বইটা খুলেন পেয়ে যাবেন। দেখেন পপুলারের পরে সুন্দর মতো উইথ আছে, পপুলারের পরে দেখবেন পপুলার উইথ, তাই না? দ্য রাইটার ওয়াজ পপুলার উইথ ইয়াং রিডার্স, দেখেন পপুলার উইথ, হ্যাঁ, কাদের কাছে সে পপুলার? ইয়াং রিডারদের কাছে সে পপুলার। দেখেন খুব সুন্দর করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে। বলছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট গুলো ভালো করে মুখস্থ করে নিয়ে বিসিএস গুলো পড়েন, প্রাইমারি গুলো পড়েন, পড়লেই কিন্তু কমন পাবেন। আলহামদুলিল্লাহ সেই কমনটা কিন্তু পাইছেন। ঠিক আছে স্যার, নামটা বললেন একটু, আলামিন হোসেন চৌধুরী, কোন নাম বলবো বুঝি নাই। ঠিক আছে, দেখেন কমন পাইছেন না? দেখেন পপুলার উইথ, পপুলারের সাথে উইথ হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বলছিলাম যে এগুলো একটু ভালো করে পড়িয়েন। হু, হুইচ, হোয়াট, দেখেন অনেকেই এটা নিয়ে ঝামেলায় ছিলেন, একদিন আমি সলভ করে দিয়েছিলাম। অনেকেই বলছিলেন স্যার এই WH ওয়ার্ড যারা আছে তারা তো দুই রকম হইতে পারে। কি হইতে পারে স্যার? তারা তো ইন্টারোগেটিভ প্রোনাউনও হইতে পারে, আবার তারা রিলেটিভও হইতে পারে। তাহলে আমি উত্তর কোনটা দিব? আমি বলছিলাম কখনোই, কখনোই দুইটা অপশন থাকবে না, কখনোই দুইটা অপশন থাকবে না। দেখেন এখানে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন অপশনে দেয় নাই, দিস ইন্টারোগেটিভ প্রোনাউন অপশনে দেয় নাই। তো যেহেতু ইন্টারোগেটিভ প্রোনাউন অপশনে দেয় নাই, তার মানে উত্তর রিলেটিভ প্রোনাউন 100%। এই উত্তরটা আমি বলে দিয়েছিলাম খুব ভালো মতো, এটা আমি খুব ভালো মতো বলছিলাম। এটা জব ইংলিশ বইয়ের প্রোনাউনের যে এটা আছে, আপনি 100% প্রোনাউনের অধ্যায়ে যান, যাই দেখেন যে প্রথমেই এই উত্তরটা দেওয়া আছে, প্রথমেই উত্তরটা দেওয়া আছে, তাই না? সবাই এটা পারছে আলহামদুলিল্লাহ। 21 নাম্বারটা দেখাই, দেখেন ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ ট্রুথ। দেখেন ট্রুথ মানে কি আমার একটু বলেন তো, বলেন এখানে ট্রুথ মানে কি, একটু জানাবেন আমাকে, বলেন এখানে ট্রুথ মানে কি? 21 নাম্বার প্রশ্নটা যদি একটু খেয়াল করেন আপনারা, 21 নাম্বার এটা কি দিচ্ছেন? 21 নাম্বারটা আপনারা কি দিয়েছেন? ট্রুথ মানে যুদ্ধবিরতি, তাই না? ট্রুথ মানে হইতেছে আপনার যুদ্ধবিরতি। তাহলে আপনার বাংলাটা কি জানতে হবে? এই ট্রুথ মানে হইল যুদ্ধবিরতি, এই ট্রুথ মানে হইলো আপনার যুদ্ধবিরতি, হ্যাঁ, যুদ্ধবিরতি। তো যুদ্ধবিরতি ইংরেজি হচ্ছে এই যে সিজ ফায়ার, এই যে সিজ ফায়ার, তাই না? স্ট্রং বা টেরিফুল বা আপনার হচ্ছে টার্বুলেন্ট, এগুলো না, সিজ ফায়ার, উত্তরটা হচ্ছে সিজ ফায়ার। ওকে, থ্যাংক ইউ, সিজ ফায়ার, এটা উত্তর, তাই না? 21 নাম্বার হচ্ছে এইটা। 22 নাম্বার আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। আহা, কি মানে মধুর মতো প্রশ্ন, মানে এই প্রশ্নতেও যারা বলবে প্রশ্ন কঠিন হয়েছে তাদের কথা আমি কি বলবো আর কি। ইংরেজিতে আমার মনে হয় 22-23টা প্রশ্ন হওয়ার মতো প্রশ্ন হয়েছে, দুইটা মিনিং বাদে। একটা লিটারেচার থেকে হয়তো ধরলাম ভুল হয়েছে,
আর একটা ইয়ের থেকে ভুল হয়েছে। মিনিমাম 22-23টা কোয়েশ্চেন হওয়া উচিত। আমি জানি না কতগুলো হয়েছে আপনাদের, বাট আমার মনে হয় মিনিমাম 22-23টা প্রশ্ন হওয়া উচিত। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, স্ট্যান্ড আপ। হ্যাঁ, ইম্পারেটিভ, আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, তাই না? এই যে স্ট্যান্ড আপ, কে বলছে হবে না? 22 নাম্বারটা হয়েছে, সবারই হয়েছে না 22 নাম্বারটা? বলেন 22 নাম্বারটা কারোরই মনে হয় না এরকম যে ভুল হয়েছে আপনার। 22 নাম্বারটা সবার হয়েছে, সবার হয়েছে না? বলেন স্ট্যান্ড আপ। উত্তর কি বলেন তো? স্ট্যান্ড আপ, দাঁড়াও। সোজা একটা প্রশ্ন, একটা বাচ্চা বাচ্চা মানুষও পারে, তাই না? টু ইর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। এখানে একটু ভুল আছে প্রশ্নের মধ্যে, যে ফরগিভের পর একটা ভার্ব আসবে ইজ, যেটা ওরা দেয় নাই। যাই হোক, ওরা না দিলে কোনো সমস্যা নাই, যেহেতু দেয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছেন, নিশাত তানিয়া ঠিক বলছেন, ওইটার জন্য আই এম ফিলিং ভেরি সরি ফর দ্যাট। হ্যাঁ, দেখেন 23 নাম্বারটা খেয়াল করেন, টু ইর ইজ হিউম্যান, টু ইর ইজ হিউম্যান, ফরগিভ ইজ ডিভাইন। তাহলে এটা বলছে কে আসলে? দেখেন তো, এটা কি পোপ বলেছে, নাকি শেলি বলেছে, নাকি মিল্টন বলেছে, নাকি শেক্সপিয়ার বলেছে? 23 নাম্বার প্রশ্নটা বলেন কে বলেছে? 23 নাম্বারে কে বলেছে বলেন? 23 নাম্বারটা কে বলেছে বলেন? এটা এটা আপনারা কি উত্তর দিয়েছেন? 23 নাম্বারটা পেরেছেন? 23 নাম্বারটা হয়েছে সবার? হয়েছে? 23 নাম্বারটা হয়েছে? 23 নাম্বার কি দিয়েছেন? দেন না? এটা এটা লিখি নাই, এটা লেখেন নাই? ডি, শেক্সপিয়ার, টু ইর ইজ হিউম্যান, ফরগিভ ডিভাইন। দিছি না? দেইনি, অনেকে বলতেছে দেইনি, অনেকে বলছে ডি নাম্বার, অনেকে বলতেছে পোপ। হ্যাঁ, এটা তো ডি নাম্বার উত্তর হবে না, এটা তো আপনারা দেন নাই, মানে কঠিন ছিল। এটা হচ্ছে পোপ, ঠিক আছে? এটা হচ্ছে উত্তরটা হচ্ছে পোপ। 23 নাম্বার পোপ। হ্যাঁ, 24 নাম্বারটা দেখেন, বাংলাটা দেখেন, 24 নাম্বারটা দেখেন। আমি দেখলাম যে 23 নাম্বারটা অনেক উত্তর করছেন কিনা, ঠিক আছে? ওকে, যদি একটু 24 নাম্বারটা বলতেন। 24 নাম্বার আপনারা কি দিয়েছেন? 24 নাম্বার আপনারা কি দিয়েছেন বলেন? 24 নাম্বারটা কি দিয়েছেন? 24 দেখেন, বাংলার আই এম সিক অফ হিম, এটা নিয়ে অনেকে বলবে আমি অসুস্থ ইত্যাদি ইত্যাদি। না, এটা মানে হচ্ছে যে তাকে আমার অসহ্য লাগে। কি বলেন তো? তাকে আমার অসহ্য লাগে, এইটা উত্তর, ঠিক আছে? তাকে আমার অসহ্য লাগে, বি নাম্বার। 24 নাম্বার এটা হচ্ছে বি নাম্বার। তাকে আমার কি লাগে? তাকে আমার অসহ্য লাগে, ঠিক আছে? তাকে আমার কি লাগে? অসহ্য লাগে। বুঝতে পারছেন কিনা? তাকে আমার কি লাগে? অসহ্য লাগে, ঠিক আছে? এটা উত্তর। ওকে ফাইন, 24 নাম্বারটা দিয়েছেন নিশ্চয়ই। 25 নাম্বারটা দেখেন, 25 নাম্বারটা কি? অরণ্য রোধন, বাগধারার ইংরেজি অনুবাদ করো। এটা কি দিয়েছেন সবাই? এটা কি দেখেন তো? এই যে ক্রাই ইন ওয়াইল্ডারনেস। উত্তরটা কি বলেন তো? ক্রাই ইন ওয়াইল্ডারনেস। 25 নাম্বারটা হচ্ছে ক্রাই ইন ওয়াইল্ডারনেস। তার মানে ভোকাবুলারি থেকে মোটামুটি আমাদের ভালোই প্রশ্ন আসছে, ঠিক আছে? আই থিঙ্ক আপনারা সেগুলো উত্তর করতে পারছেন। সবগুলো প্রশ্ন বিগত বছর থেকে রিপিট হয়েছে। যারা জব ইংলিশ বইয়ের বিসিএস অংশগুলো ভালো করে পড়ছে, অন্যান্য অংশগুলো ভালো করে পড়ছে, প্রাইমারি অংশগুলো ভালো করে পড়ছে, প্রাইমারি অংশগুলো ভালো করে পড়ছে, তারা অবশ্যই ভালো করে পারছে, তাই না? পারছে না বলেন? পারছে কিন্তু। এই বিষয়গুলো কিন্তু আপনাদের বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে? বিষয়টা আমার কথা বুঝতে পেরেছেন কিনা? তো আপনাদের টোটাল কয়টা হয়েছে একটু আমাকে জানান তো। আপনাদের টোটাল কয়টা হয়েছে বলেন? টোটাল কয়টা হয়েছে আপনাদের? একটু দেখি আপনাদের টোটাল কয়টা হইলো। টোটাল কয়টা হইলো আপনাদের বলেন? টোটাল কয়টা হয়েছে? টোটাল কয়টা হয়েছে? ওকে, অনেকেরই অনেকগুলো হয়েছে বলতেছেন আর কি আমাকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে। নিবন্ধন পরীক্ষার জন্য আমাদের জব ইংলিশ বইটাই কিনতে পারেন, কোনো সমস্যা নাই। কয়টা হয়েছে আপনাদের? 25টার মধ্যে আমার তো ধারণা, আমার যেটা ধারণা বা আমার যেটা মানে আমি যেটা উইশ করি, যে এত কষ্ট করে পড়াইলাম, আমার ধারণা যে 25টার মধ্যে আপনাদের মিনিমাম প্রত্যেকেরই 20 প্লাস হওয়া উচিত, মিনিমাম 20 প্লাস। এই 20 প্লাস তো আমি বললাম মিনিমাম, ঠিক আছে? মিনিমাম 20 প্লাস হওয়া উচিত, মিনিমাম। যারা ক্লাস করছে রেগুলার মিনিমাম, আর যারা ক্লাস এবং বই পড়ছে, যারা ক্লাস এবং বুক এই দুইটাই পড়ছে, তাদের তো মিনিমাম 22টা বা 23টা, হ্যাঁ, কিংবা কারো কারো ক্ষেত্রে 24টাও মানে পারা সম্ভব, আমার ধারণা এটা। তো যাই হোক, অনেকেই কাটমার্কের কথা বলতেছেন। কাটমার্কের বিষয়টা নিয়ে পরে কথা বলা হবে, আপাতত সমাধান দিতেছি। সমাধান যদি আপনারা অনেক পাইছেন, বাট আমরা দিতেছি, একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এইবার এই ব্যাখ্যা পড়তেছেন, সামনেবার এই ব্যাখ্যা থেকে প্রশ্ন আসতে পারে, সামনে নিবন্ধনের পরীক্ষা আছে, আরো অনেক পরীক্ষা আছে। সো সবগুলো পরীক্ষায় ব্যাখ্যা থেকেই প্রশ্ন আসে। আপনাদের খুব ভালো করে বলছিলাম যে জব ইংলিশ বইয়ের বিসিএস প্রাইমারি অংশগুলো ভালো করে পড়বেন।
আমি ভোকাবুলারি গুলো পড়াও দিছিলাম আপনাদেরকে, সেগুলোও পড়ছেন। আশা করি যারা নিয়মিত ক্লাস করছেন বা আমাদের এক সেট বই যারা ভালো মতো পড়েছেন, তারা প্রথম থেকে যারা শেষ পর্যন্ত লার্নিং স্কুলের সাথে ছিলেন, তারা নিশ্চয়ই ভালো করেছেন, নিশ্চয়ই তারা ভালো পরীক্ষা দিয়েছেন। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বক্তব্য না, এটা আমার শিক্ষার্থীদের কথা। ঠিক আছে, এটা আমাদের শিক্ষার্থীদের বক্তব্য, এটা আমাদের বক্তব্য না, তাই না? 20টা হয়েছে, বা মাশাল্লাহ। পূজার কিন্তু 23টা হয়েছে, ভেরি গুড। অনেকেরই 20টা হয়েছে, 23টা হয়েছে, মাশাল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। অনেকের অনেকগুলো করে হয়েছে। স্যার ফুল প্রশ্ন অ্যান্সার বের করে দেন। হ্যাঁ, সবগুলো প্রশ্ন বের করে দিব। এখন আমি ইংরেজি নিলাম, একটু পরে তন্ময় স্যার ম্যাথের কোয়েশ্চেন সলভ করে দিবে, এরকম ধারাবাহিক ভাবে সলভ করে দিবে, খুব ভালো মতো সলভ করে দিবে, ব্যাখ্যা সহকারে সলভ করে দিবে। ঠিক আছে, পরবর্তীতে আমাদের অন্যান্য কোর্সেও কিন্তু আপনাদের সাথে আমাদের দেখা হবে। তবে যারা ইংরেজিতে একদমই দুর্বল, যারা ইংরেজিতে একদমই দুর্বল বা সামনের যে আপকামিং কম্পিটিটিভ এক্সাম গুলো আছে, তারা চাইলে কিন্তু আমার ইংরেজির যে পেইড ব্যাচটা আছে সেখানে ভর্তি হয়ে যেতে পারেন। এখন প্রাইমারি পরীক্ষা শেষ, এখন একদম নিশ্চিন্ত মনে ওই ইংরেজির বেসিক কোর্সে ভর্তি হয়ে নিজের ইংরেজির যে দুর্বলতাগুলো ছিল সেগুলো যদি বের করতে পারেন, বের করে করে পড়েন, দেখবেন যে বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 25টার মধ্যে 23টা 24টা প্রশ্ন হয়ে যাবে। বুঝতে পারছেন? এই কাজটা আপনি করতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝেছেন আমার কথাটা। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী লাইভ ক্লাসের জন্য অপেক্ষা করেন, ম্যাথ এবং অন্যান্য প্রশ্নের সমাধানের জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।